আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শুরু করছি একটা তুলনা দিয়ে। দুটো মানুষের কথা বলবো। দুজনেই একই পদে, একই গ্রেডে, একই বছর সরকারি চাকরি করেছেন। দুজনেই ২৫ বছর দেশের সেবা করেছেন। প্রথমজন অবসর নিয়েছেন ২০০০ সালে, এখন মাসে পান ৫ থেকে ৭ হাজার টাকা পেনশন। দ্বিতীয়জন অবসর নেবেন ২০২৫ সালে, নতুন পে স্কেলে তিনি পাবেন মাসে ২২ থেকে ২৫ হাজার টাকা পেনশন। একই পরিশ্রম, একই মেয়াদ, একই পদ, কিন্তু পেনশনের পার্থক্য ৪ থেকে ৫ গুণ। প্রশ্নটা করুন নিজেকে, এটা কি ন্যায্য? এই প্রশ্নের উত্তর না খুঁজে পেনশন গেজেট নিয়ে কোনো আলোচনাই সম্পূর্ণ হয় না। আজ আমরা সেই গভীর অন্যায়ের কথা বলবো। পেনশন গেজেট প্রকাশের প্রক্রিয়া বলবো। গেজেট কিভাবে পড়বেন, কিভাবে বুঝবেন এবং গেজেট প্রকাশের পরে কোথায় কোথায় ফাঁক থাকবে সেটাও বলবো। এটা শুধু একটা তথ্যের ভিডিও নয়, এটা একটা জবাবদিহির ভিডিও। প্রিয় দর্শক, গেজেট প্রকাশের কথায় আসার আগে একটা মূল প্রশ্নের উত্তর দিতে হবে। গেজেট আসলে কি করে? মানে, একটা কাগজ প্রকাশিত হলে কতজন মানুষের জীবনে কতটা পরিবর্তন আসে? বাংলাদেশে পেনশন গেজেট প্রকাশের পর থেকে বাস্তব পরিবর্তন আসতে যে সময় লাগে সেটা অনেকেই জানেন না। ২০১৫ সালে অষ্টম পে স্কেলের গেজেট এসেছিল জুলাই মাসে, কিন্তু সারা দেশে সব পেনশনভোগীর পেনশন নতুন হারে আসতে সেপ্টেম্বর থেকে অক্টোবর লেগেছিল। কোনো কোনো প্রত্যন্ত এলাকায় আরও বেশি। মানে, গেজেট প্রকাশ এবং সুবিধা পাওয়া এই দুটোর মধ্যে একটা ফাঁক আছে, এবং সেই ফাঁকের মধ্যে অনেক পেনশনভোগী না বুঝে অপেক্ষা করেন, না বুঝে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত থাকেন। আজ সেই ফাঁকগুলো চিহ্নিত করব। প্রিয় দর্শক, প্রথমে বুঝি গেজেট প্রকাশের প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। অর্থ মন্ত্রণালয় যখন নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করে, সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন তৈরি করে। এই প্রজ্ঞাপন বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়, সেখানে ছাপা হয় এবং বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। গেজেটে প্রকাশিত হলেই আইনত কার্যকর, কিন্তু বাস্তবায়নের জন্য গেজেটের কপি অর্থ মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে জেলা হিসাবরক্ষণ অফিসে যায়। এই পুরো প্রশাসনিক শৃঙ্খলে প্রতিটি ধাপে সময় লাগে। এই বছরের ক্ষেত্রে অর্থমন্ত্রী বলেছেন, জুন মাসের মধ্যে গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে এবং ১ জুলাই থেকে কার্যকর করার লক্ষ্য আছে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা জানা দরকার। কার্যকর তারিখ ১ জুলাই মানে এই নয় যে জুলাই মাসের বেতনের সাথেই নতুন পেনশন আসবে। এটার মানে হলো জুলাই থেকে নতুন হার প্রযোজ্য হবে, কিন্তু বাস্তবে পেনশনের পরিমাণ আপডেট হতে আরও কিছুদিন লাগবে। আর সেই বিলম্বের পার্থক্যটুকু বকেয়া হিসেবে পরে দেওয়া হবে। এই পার্থক্যটা না বুঝলে ১ জুলাই পেনশন নতুন হারে না আসলে অনেকে মনে করবেন সরকার প্রতারণা করেছে, কিন্তু এটা প্রতারণা নয়, এটা প্রশাসনিক বাস্তবতা। তবু বকেয়া পাওয়ার অধিকার আপনার আছে। প্রিয় দর্শক, এখন বলবো গেজেট প্রকাশের পরে ঠিক কি কি ঘটে এবং প্রতিটি ধাপে কোথায় সমস্যা হতে পারে। প্রথম ধাপ হলো গেজেট থেকে নির্দেশনা অফিসে পৌঁছানো। গেজেট প্রকাশিত হওয়ার পরে অর্থ বিভাগ একটি আলাদা সার্কুলার বা অফিস মেমোরেন্ডাম জারি করে সব হিসাব অফিসকে নির্দেশনা দেয়। এখানে সমস্যা হতে পারে যদি সার্কুলার দেরিতে যায় বা কোনো অফিস সার্কুলার না পায়। প্রত্যন্ত জেলায় এই দেরি বেশি হয়। দ্বিতীয় ধাপ হলো হিসাব অফিসে ফাইল আপডেট করা। প্রতিটি পেনশনভোগীর জন্য আলাদা ফাইল আছে। সেই ফাইলে নতুন পেনশনের হার লিখতে হবে। সারা দেশে ৯ লক্ষ পেনশনভোগীর ফাইল আপডেট করা, এই কাজটা করতে মাসের পর মাস লেগে যেতে পারে। বিশেষত যেখানে কম্পিউটার নেই, সব কাগজে হয়, সেখানে আরও বেশি সময় লাগে। তৃতীয় ধাপ হলো ব্যাংকে নতুন পেমেন্ট নির্দেশনা পাঠানো। হিসাব অফিস থেকে ব্যাংকে নির্দেশনা যায় পেনশনভোগীর অ্যাকাউন্টে কত টাকা পাঠাতে হবে। এই নির্দেশনা আপডেট না হলে পুরনো হারেই টাকা যাবে। এই ৩টি ধাপে যদি কোনো একটাই সমস্যা হয়, পেনশনভোগী নতুন হারে পেনশন পাবেন না, অথচ তিনি জানতেও পারবেন না সমস্যাটা কোথায়। এটাই সেই ফাঁক গেজেট প্রকাশ আর সুবিধা পাওয়ার মধ্যে। এই ফাঁক বন্ধ করতে হলে প্রতিটি পেনশনভোগীকে নিজে তদারক করতে হবে। প্রিয় দর্শক, এখন এমন কিছু বলবো যেটা নিয়ে কেউ সাধারণত আলোচনা করে না। পেনশন গেজেট প্রকাশের পরে যে ভুলগুলো সবচেয়ে বেশি হয় সেগুলো হলো এই। প্রথম ভুল, গ্রেড নির্ধারণে ভুল। অনেক পেনশনভোগীর ফাইলে সঠিক গ্রেড লেখা নেই বা পুরনো গ্রেড আছে। নতুন পে স্কেলে গ্রেড যদি ভুল থাকে তাহলে পেনশনের হারও ভুল হবে। দ্বিতীয় ভুল, মূল বেতনের তথ্য ভুল। অনেক কর্মচারী অবসরের আগে বেতন বৃদ্ধি পেয়েছেন, যেটা ফাইলে সঠিকভাবে নথিভুক্ত হয়নি, তাহলে পেনশনও কম হবে।
তৃতীয় ভুল, উচ্চতর গ্রেড সুবিধা বাদ যাওয়া। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চাকরির 11 এবং 17 বছরে উচ্চতর গ্রেড পাওয়ার কথা, সেটা পেনশনের হিসাবে আসার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে এই সুবিধা পেনশনে যোগ হয় না। চতুর্থ ভুল, বকেয়া হিসাবে গণনা না করা। গেজেটের কার্যকর তারিখ থেকে নতুন হার প্রযোজ্য, কিন্তু বাস্তবে টাকা আসতে 2-3 মাস লাগলে সেই বকেয়া অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে আসে না। পেনশনভোগীকে আলাদা দাবি করতে হয়। পঞ্চম ভুল, মারা যাওয়া পেনশনভোগীর পরিবার না জানা। গ্যাজেট প্রকাশের পরে যাদের পারিবারিক পেনশনেও বাড়ার কথা, তারা অনেক সময় জানেন না এটা স্বয়ংক্রিয়ভাবে হয় না, তাদের দাবি করতে হবে। এই 5টি ভুল এড়াতে হলে আপনাকে সক্রিয় থাকতে হবে। গ্যাজেটের জন্য অপেক্ষা করে বসে থাকলে চলবে না। প্রিয় দর্শক, এবার গ্যাজেট পড়ার পদ্ধতিটা বলবো। অনেক পেনশনভোগী গ্যাজেট পড়তে পারেন, কিন্তু সেটা থেকে নিজের প্রাপ্য বের করতে পারেন না, কারণ গ্যাজেটের ভাষা আইনি, জটিল এবং টেকনিক্যাল। গ্যাজেটে সাধারণত যা থাকে, প্রথমত নতুন বেতন কাঠামোর তালিকা, প্রতিটি গ্রেডে কত মূল বেতন। দ্বিতীয়ত পেনশন সংক্রান্ত আলাদা অনুচ্ছেদ, যেখানে পেনশনের হার এবং বিশেষ সুবিধার কথা থাকে। তৃতীয়ত কার্যকর তারিখ, মানে কোনো তারিখ থেকে নতুন হার প্রযোজ্য। চতুর্থত বিশেষ নির্দেশনা, যেমন পুরনো পেনশনভোগীদের জন্য বিশেষ সমন্বয়ের কথা। আপনি গ্যাজেট পেলে প্রথমে নিজের গ্রেড খুঁজুন, সেই গ্রেডের নতুন মূল বেতন দেখুন। মূল বেতনের 50% হিসাব করুন, এটাই পূর্ণ পেনশনের ভিত্তি। তারপর পেনশন সংক্রান্ত অনুচ্ছেদ পড়ুন, সেখানে আপনার জন্য বিশেষ কোনো সমন্বয়ের কথা আছে কিনা দেখুন। এই হিসাবটা কাগজে লিখে রাখুন। তারপর হিসাব অফিসে গিয়ে দেখুন তারা কত হিসাব করছে। যদি পার্থক্য থাকে, কারণ জানুন। প্রিয় দর্শক, এবার সংখ্যার হিসাব করি। 20তম গ্রেডে বর্তমান মূল বেতন 8,250 টাকা, পেনশন 4,125 টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে মূল বেতন 20,000 হলে পেনশন হবে 10,000 টাকা, কিন্তু মূল্যস্ফীতি বিবেচনায় 2015 সালের 4,100 টাকার ক্রয় ক্ষমতা 2025 সালে ধরে রাখতে হলে দরকার প্রায় 7,000 টাকা। তাই 10,000 পেলে প্রকৃত লাভ 3,000 টাকা মাত্র। আনুষ্ঠানিক বৃদ্ধি 143%, প্রকৃত বৃদ্ধি মাত্র 40 থেকে 50%। 15তম গ্রেডে বর্তমান পেনশন 4,850 টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে মূল বেতন 19,400 হলে পেনশন হবে 9,700 টাকা। 10ম গ্রেডে বর্তমান পেনশন 8,000 টাকা, নতুন মূল বেতন 32,000 হলে পেনশন হবে 16,000 টাকা। প্রকৃত বৃদ্ধি মূল্যস্ফীতি বিবেচনায় অনেক কম। 9ম গ্রেডে বর্তমান পেনশন 11,000 টাকা, নতুন মূল বেতন 44,000 হলে পেনশন হবে 22,000 টাকা। 7ম গ্রেডে বর্তমান পেনশন 14,500 টাকা, নতুন মূল বেতন 58,000 হলে পেনশন হবে 29,000 টাকা। 6ষ্ঠ গ্রেডে বর্তমান পেনশন 17,500 টাকা, নতুন মূল বেতন 71,000 হলে পেনশন হবে 35,500 টাকা। 5ম গ্রেডে বর্তমান পেনশন 21,250 টাকা, নতুন মূল বেতন 85,000 হলে পেনশন হবে 42,500 টাকা। এই হিসাবগুলো নতুন অবসরপ্রাপ্তদের জন্য। পুরনো পেনশনভোগীরা বর্তমান পেনশনের উপর একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবেন, পার্থক্য থাকবেই। প্রিয় দর্শক, এখন একটা অংশ যেটা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। গেজেট প্রকাশ হলে আপনাকে কি করতে হবে সেটা আমি এখন ধাপে ধাপে বলবো। এমনভাবে বলবো যে আপনি এই ভিডিও দেখার পরে একটা কাগজে এই পয়েন্টগুলো লিখে রাখতে পারবেন এবং সময় মতো কাজে লাগাতে পারবেন। ধাপ 1, গেজেট প্রকাশের দিন বা তার একদিনের মধ্যে বাংলাদেশ গেজেটের ওয়েবসাইটে যান। সার্চ করুন নবম জাতীয় পে স্কেল বা পেনশন গেজেট। গেজেটটি ডাউনলোড করুন বা প্রিন্ট করুন। প্রিন্ট করতে না পারলে ছবি তুলে রাখুন। কেন? কারণ ভবিষ্যতে যে কোনো দাবির সময় এই মূল দলিলটা লাগবে। ধাপ 2, গেজেট পাওয়ার পরে আপনার পেনশন পেমেন্ট অর্ডারটা বের করুন। সেখানে আপনার গ্রেড এবং অবসরকালীন মূল বেতন লেখা আছে। গেজেটের তালিকায় সেই গ্রেডের নতুন মূল বেতন দেখুন। মূল বেতনের 50% হিসাব করুন, এটাই আপনার নতুন পেনশনের ভিত্তি। কিন্তু এর সাথে যদি কোনো বিশেষ সমন্বয়ের কথা গেজেটে থাকে, সেটাও যোগ করুন। ধাপ 3, এই হিসাবটা একটা কাগজে লিখুন, তারিখসহ লিখুন এবং স্বাক্ষর করুন। এটাই আপনার দাবির ভিত্তি হবে। ধাপ 4, গেজেট প্রকাশের 7 দিনের মধ্যে জেলা হিসাবরক্ষণ অফিসে যান। সাথে নিন পেনশন পেমেন্ট অর্ডার, জাতীয় পরিচয়পত্র, সার্ভিস বুকের কপি এবং আপনার হিসাব করা কাগজটা। লিখিত আবেদন করুন নতুন পেনশন কার্যকর করতে।
আবেদনের রসিদ চাইবেন। ধাপ 5, রসিদের তারিখ থেকে 30 দিনের মধ্যে যদি নতুন পেনশন না আসে আবার অফিসে যান, রসিদ দেখান। জানতে চান কী কারণে দেরি হচ্ছে, লিখিত জবাব চাইবেন। ধাপ 6, যদি হিসাব অফিস আপনার হিসাবের চেয়ে কম পেনশন নির্ধারণ করে কারণ জানুন। যদি সন্তোষজনক কারণ না পান, উপরের কর্তৃপক্ষে অভিযোগ করুন। প্রয়োজনে জেলা প্রশাসকের অফিসে যান। ধাপ 7, বকেয়ার দাবি ভুলবেন না। গ্যাজেটের কার্যকর তারিখ থেকে আপনার নতুন হারের পেনশন পাওয়ার অধিকার আছে। আসতে দেরি হলে সেই পার্থক্যটুকু বকেয়া হিসেবে দাবি করুন। লিখিত আবেদন করুন এবং রেকর্ড রাখুন। প্রিয় দর্শক, পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে বলছি, আপনার পরিবারে কোনো পেনশনভোগী থাকলে তাদের জন্য এখনই একটি কাজ করুন। একটি ফাইল তৈরি করুন। সেই ফাইলে রাখুন পেনশন পেমেন্ট অর্ডারের একটি ফটোকপি, সার্ভিস বুকের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, পেনশন যে ব্যাংক অ্যাকাউন্টে আসে সেই অ্যাকাউন্টের তথ্য এবং নমিনির তথ্য। এই ফাইল কেন দরকার? দুটো কারণে। প্রথম কারণ, গ্যাজেট প্রকাশের পরে সেবা নিতে গেলে এই কাগজগুলো লাগবে। আগে থেকে গুছানো থাকলে সময় বাঁচবে। দ্বিতীয় কারণ, পেনশনভোগী মারা গেলে পারিবারিক পেনশনের জন্য এই কাগজগুলো দরকার হবে। শোকের মধ্যে কাগজপত্র খুঁজতে গেলে যে কষ্ট হয় সেটা এড়ানো যাবে। আরেকটা কাজ করুন, পেনশনভোগীর কাছ থেকে এখনই জেনে রাখুন পেনশন কোনো ব্যাংকে আসে, অ্যাকাউন্ট নম্বর কত, নমিনি কে করা আছে। এই তথ্যগুলো লিখে রাখুন, কারণ অনেক সময় পেনশনভোগী নিজে এটা পরিবারকে বলেন না, পরে সমস্যা হয়। প্রিয় দর্শক, এবার বলবো গেজেট প্রকাশের পরে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে এবং তার উত্তর। প্রথম প্রশ্ন, গেজেট আসলে কি আমার পেনশন স্বয়ংক্রিয়ভাবে বাড়বে? উত্তর হলো না, স্বয়ংক্রিয় নয়। আপনাকে হিসাব অফিসে যোগাযোগ করতে হবে, না গেলে পুরনো হারেই পেনশন আসতে থাকবে। দ্বিতীয় প্রশ্ন, বকেয়া কি একসাথে পাবো? উত্তর হলো সাধারণত হ্যাঁ, তবে এটা স্বয়ংক্রিয় নয়, দাবি করতে হবে এবং সব ক্ষেত্রে এক মাসে দেওয়া সম্ভব নাও হতে পারে, কয়েক কিস্তিতে আসতে পারে। তৃতীয় প্রশ্ন, আমি বিদেশে থাকি, পেনশন কিভাবে পাবো? উত্তর হলো পেনশন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে, কিন্তু বিদেশ থেকে ফর্মালিটি করা কঠিন। পরিবারের কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রাখুন, যাতে তিনি আপনার হয়ে কাজ করতে পারেন। চতুর্থ প্রশ্ন, আমার বাবা মারা গেছেন, মা কি নতুন হারে পারিবারিক পেনশন পাবেন? উত্তর হলো হ্যাঁ পাবেন, কিন্তু স্বয়ংক্রিয় নয়। মৃত্যু সনদ, বিবাহের প্রমাণপত্র এবং নমিনির কাগজ নিয়ে হিসাব অফিসে যেতে হবে। পঞ্চম প্রশ্ন, হিসাব অফিস ভুল হিসাব করলে কি করব? উত্তর হলো প্রথমে লিখিতভাবে আপনার হিসাব জানান এবং পার্থক্যের ব্যাখ্যা চান। সন্তুষ্ট না হলে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের দফতরে অভিযোগ করুন, তারপরেও না হলে অর্থ মন্ত্রণালয়ে। প্রিয় দর্শক, এবার একটু গভীরে যাই। গেজেট প্রকাশ কি সত্যিই যথেষ্ট? এই প্রশ্নটার উত্তর দিতে হলে পেনশন ব্যবস্থার একটা মৌলিক দুর্বলতার দিকে তাকাতে হবে। বাংলাদেশে পেনশন ব্যবস্থায় কোনো স্বয়ংক্রিয় মূল্যস্ফীতি সমন্বয় নেই। মানে প্রতি বছর মূল্যস্ফীতির হার যাই হোক, পেনশনভোগীর পেনশন বাড়ে না। শুধু যখন নতুন পে স্কেল আসে তখন কিছুটা বাড়ে। এর মানে কি? মানে এবারের গ্যাজেটের পরেও আগামী 5 থেকে 10 বছরে পেনশনভোগীর প্রকৃত আয় আবার কমতে থাকবে, কারণ মূল্যস্ফীতি থামবে না, কিন্তু পেনশন থামবে। তাহলে এবারের গ্যাজেট একটা সাময়িক সমাধান, স্থায়ী নয়। স্থায়ী সমাধানের জন্য দরকার পেনশন ইন্ডেক্সেশন। প্রতি বছর মূল্যস্ফীতির হারে পেনশন স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। দরকার স্বাধীন পেনশন তহবিল, যেটা সরকারের বাজেটের উপর নির্ভর না করে নিজেই বিনিয়োগ থেকে আয় করবে। দরকার পেনশন সমতাকরণ রোডম্যাপ, পুরনো এবং নতুন পেনশনভোগীদের মধ্যে বৈষম্য ধীরে ধীরে কমানোর একটা পরিষ্কার পরিকল্পনা। এই 3টি সংস্কার ছাড়া এবারের গ্যাজেট 10 বছর পরে আবার অপ্রতুল হয়ে পড়বে। আবার একই অপেক্ষা, আবার একই আন্দোলন। এই চক্র থেকে বেরোতে হলে কাঠামো বদলাতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও শেষ করব একটা আহ্বান দিয়ে। পেনশন গ্যাজেট প্রকাশ হলে শুধু নিজের পেনশন বাড়ানোর জন্য অফিসে যাবেন না, পাশাপাশি একটু বড় প্রশ্নটাও তুলুন। কেন আমাকে প্রতিবার অফিসে আসতে হয়? কেন এটা স্বয়ংক্রিয় না? কেন আমার পেনশন মূল্যস্ফীতির সাথে বাড়ে না? এই প্রশ্নগুলো জনপ্রতিনিধিদের কাছে তুলুন। স্থানীয় সংসদ সদস্যকে জানান, এমপির কার্যালয়ে চিঠি লিখুন। কারণ যদি এই প্রশ্নগুলো না তোলা হয়, 10 বছর পরে আবার একই অবস্থা হবে। একটা জাতির শক্তি পরিমাপ হয় সে তার সবচেয়ে দুর্বলদের সাথে কিভাবে আচরণ করে তা দিয়ে। পেনশনভোগীরা দুর্বল নন চরিত্রে, দুর্বল শুধু বয়সে এবং ক্ষমতায়। তাদের হয়ে কথা বলা আমাদের দায়িত্ব।
পেনশন গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই সম্পূর্ণ বিশ্লেষণ পাবেন এই চ্যানেলে। এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন আর এই ভিডিওটা শেয়ার করুন যাদের পরিবারে পেনশনভোগী আছেন তাদের সাথে, কারণ সঠিক তথ্য জানলে অধিকারও আদায় করা সহজ। আল্লাহ হাফেজ।